السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা সুধী মণ্ডলী, কাছের দূরের দেশের কিংবা প্রবাসের যিনি যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে দেখা হতে প্রোগ্রামে যুক্ত হবেন, সকলকে স্বাগত জানাচ্ছি। বৃষ্টি স্নাত এই সুন্দর সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইনসানিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার এবং জনগুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয়। আমরা সকলেই জানি কিশোর গ্যাং এটি একটি টার্ম না, শুধুমাত্র এটার সাথে জড়িয়ে আছে আমাদের বর্তমান টিন এজ বয়সের আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা। বিশেষ করে এই করোনাকালীন সময়ে আমাদের সন্তানরা ঘরে গৃহে আবদ্ধ থাকার কারণে নানাবিধ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে, এমন একটি টার্ম। এবং কিছুদিন আগে একটি পত্রিকাতে এসেছে এটার ভয়াবহ একটি পরিসংখ্যান। তো আমরা সামাজিক সচেতনতার জন্যই আজকের এই টপিক নিয়ে ইনশাআল্লাহ কথা বলার প্রয়াস পাচ্ছি। আমরা কথা বলবো কিশোর গ্যাং, সংঘবদ্ধ সামাজিক অপরাধ, পরিত্রাণের উপায়। এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সাথে বিজ্ঞ প্রাজ্ঞ বিশিষ্ট অতিথিবর্গ যুক্ত আছেন। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের সকলেরই সুপরিচিত বরেণ্য সিরাজুল আসাতিজা, মহান একজন ব্যক্তিত্ব মাওলানা কবি রুহুল আমিন খান, নির্বাহী সম্পাদক দৈনিক ইনকেলাব এবং সিনিয়র সেক্রেটারি বাংলাদেশ জামিয়াতুল মুতাওয়াসসিন। আমাদের সাথে প্রধান আলোচক হিসেবে যুক্ত হবেন ইনশাআল্লাহ, হয়েছেন এবং হয়ে কিছুক্ষণের জন্য বাইরে আছেন ইসলামিক স্টাডিজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম স্যার। আমাদের সাথে আলোচক হিসেবে আলোচক প্যানেলে যুক্ত হবেন ইনশাআল্লাহ। অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয় তুরস্ক থেকে ডক্টর হাফিজুর রহমান। আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোহাম্মদ শহীদুল হক স্যার। আমাদের সাথে আরো যুক্ত হবেন ইনশাআল্লাহ ফখরুদ্দিন মোহাম্মদ কেফায়েতুল্লাহ, প্রিন্সিপাল ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান, ঢাকা। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার, চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কালক্ষেপণ করতে চাই না, এখনই মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের সকলেরই প্রিয় বিশিষ্ট সাংবাদিকতার এক্সপার্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ শহীদুল হক স্যারকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সময় বাঁচানোর জন্য আমি সবাইকে অ্যাড্রেস করছি না, এক বাক্যে সহজেই বলছি। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ যারা আয়োজন করেছেন, ইনসানিয়া এবং ইনসানিয়ার সাথে যুক্ত যারাই রয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। এবং একই সাথে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা এই ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার এই মেধাবী বন্ধুকে, যিনি বারবারই আমাদের সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে টেনে আনছেন, যেটা আমার আনার কথা ছিল, কিন্তু আজকে আমার ইব্রাহিম খলিল ভাই তাদের কয়েকজন বন্ধু মিলে বিভিন্ন ফোরামে এই কথাগুলো তুলে ধরছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অবশ্যই অন্তর থেকেই তাদের জন্য দোয়াও করি, কারণ সমসাময়িক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই তারা কথা বলছেন। কিশোর গ্যাং নিয়ে কথা বলছেন, ইন্টারনেটের আসক্তি নিয়ে কিছুদিন আগে কথা হয়েছে। নানাভাবেই তারা আইডেন্টিফাই করছেন যে সামাজিক বর্তমান সমস্যাগুলো কি। আমি অন্তর থেকেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টা কবুল করুন। এবং যারা শোনার দরকার
তাদের কানে যেন এই আহ্বানগুলো যায়, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের উচ্চ মহলে যেন আমাদের এই আলোচনাগুলো তারা শোনে এবং আমাদের যে পরামর্শগুলো সেগুলো যেন তারা মানে, আমি সেই আকাঙ্ক্ষা সেই দাবি রেখে আমার আলোচনা শুরু করছি। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে প্রান্ত থেকে শুনছেন, আপনারা নিশ্চয়ই বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট দেখেছেন কিশোর গ্যাংয়ের হাতে নানা জায়গায় খুন হচ্ছে, নানা জায়গায় ধর্ষণ, অপহরণ, মাদক পাচার থেকে শুরু করে অনেক বড় বড় অপরাধ, যেটা বিশেষ করে ইনসানিয়াতের পেজে তাদের শুরুর দিকে আরেকটা পোস্টে ব্যাপকভাবে ওই নিউজের রিপোর্টের আলোকে দেওয়া হয়েছে। অনেক ব্যাপক কথা, অনেক ব্যাপক আলোচনা, আমি সেদিকে যাব না। এক কথায় এটি একটি ভয়াবহ পরিস্থিতি এনে দিচ্ছে আমাদের দেশে, আমাদের সমাজে। অর্থাৎ এখান থেকে আমাদের মুক্তি পেতেই হবে। আর সেই কারণে আজকের আলোচনার বিষয় কিশোর গ্যাং একটি সংঘবদ্ধ সামাজিক অপরাধ, পরিত্রাণের উপায় শীর্ষক আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আমাদের আইনেও দেখা যাচ্ছে যে 18 বছরের নিচে কাউকে আসলে ওইভাবে তেমন, যেটা প্রাপ্তবয়স্ক না হলে তার বিচার আর প্রাপ্তবয়স্কদের বিচার এক নয়। অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যারা 18 বছরের নিচে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল অনেক জার্নালে এভাবে লেখা রিপোর্ট এসেছে, তারা এ ব্যাপারে অরিড হয়েছে। আর্লি ম্যাচুরিটি বলে তাদের একটা কথা হচ্ছে, অথবা নতুন একটা শব্দ তারা ব্যবহার করছে, আর্লি অ্যাডাল্টহুড। অর্থাৎ অ্যাডাল্ট হওয়ার জন্য আন্তর্জাতিক যে এটা ছিল যে 18 বছর হওয়া, কিন্তু এখন তারা নতুন করে গবেষণা করে দেখাচ্ছে আর্লি অ্যাডাল্টহুড, অর্থাৎ অল্প বয়সী, অল্প ছোট বাচ্চা, সে অ্যাডাল্ট ফিল্ম দেখছে, সে পর্নোগ্রাফির দ্বারা আক্রান্ত হচ্ছে, নানা ধরনের খোঁজ খবর রেখে সমাজের অ্যাডাল্টরা যেগুলো জানার কথা সেগুলো তারা সব জানছে। এরকম অনেক সমস্যা বিশ্বব্যাপী ক্রিয়েট হয়েছে এবং বিশেষ করে আমাদের দেশে তো হচ্ছি। বিশেষ করে আমাদের দেশে হওয়ার সমস্যাটা হচ্ছে এই যে আমাদের আইন কানুন অতটা কড়াকড়ি অনেক সময় করা সম্ভব নয়, অথবা লেটেস্ট আপডেটেড আইন কানুনও অনেক সময় আমরা পেতে দেরি হয়। তো সেই কারণে আমাদের দেশে পরিস্থিতিটা আরো ভয়াবহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি শুরুতেই বলছি, যে কোনো সমস্যা সমাধান করতে হলে আগে আমাদেরকে কারণ দেখতে হবে। আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানে এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা বলতে চাই যে আজকে আমাদের এই কিশোর গ্যাং যে তৈরি হচ্ছে, তার জন্য অন্যতম একটি মূল কারণ হচ্ছে প্রাথমিক পর্যায় থেকে, তারপরে হচ্ছে স্কুলের বিভিন্ন জায়গা থেকে, প্রাথমিক বলি, মাধ্যমিক বলি, উচ্চ মাধ্যমিক বলি, বিভিন্ন জায়গা থেকে ইসলামী শিক্ষা সরিয়ে দেওয়া হয়েছে। আমি এটা ডিটেলস আলোচনা করব না, এই ফোরামই আমাদের এই আয়োজকরা এটা তুলে ধরেছেন জাতির সামনে ইসলামী শিক্ষা কিভাবে বিতাড়িত হচ্ছে। আমি প্রথমেই বলতে চাই, কিশোর গ্যাং বা কিশোর গ্যাংয়ের যে সম্মিলিত যে অপরাধ প্রবণতা, সেটার মূল কারণ হচ্ছে প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায় থেকে ইসলামী শিক্ষাকে দূরীভূত করা, সরিয়ে দেওয়া। এবং এই কারণে মাদকাসক্তি বলি, পর্নোগ্রাফি বলি, অথবা ইন্টারনেট আসক্তি বলি, এগুলো সবই বেড়ে যাবে। কারণ ইসলাম এমন একটি ধর্ম যেখানে প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাপারে আমাকে দায়িত্ব নিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অথবা আমরা যখন বলবো আল্লাহ সবই দেখেন, আল্লাহ অন্তরেরও খবর রাখেন, এরকম জ্ঞান যখন ছোট একটা শিশুর মনে দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু সে অপরাধে যেতে পারবে না। অতএব আমি আজকের এই ফোরামের মাধ্যমে আলোচনা রাখতে চাই, বলতে চাই যে আমি সরকারের কাছে দাবি জানাতে চাই, গোয়েন্দা সংস্থার কাছেও এই তথ্য দিতে চাই, আপনারা ইসলামী শিক্ষাকে নতুন করে এটাকে প্রণয়ন করা, এটাকে ওই যে কি বলে যে আমরা টেকনিক্যাল এডুকেশন বাধ্যতামূলক করব, এই নামে হোক আর যে নামেই হোক, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক থাকবে এই প্রাথমিক থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এভাবে যদি না করা যায় তাহলে কিশোর গ্যাং প্রতিহত করা সম্ভব নয়, তাদের এই সংঘবদ্ধ অপরাধ দমন করা সম্ভব নয়। শুধু আইন দিয়েই সবকিছু হয় না, তাহলে এথিক্স নিয়ে আলাদা আলোচনা হয় না, মোরালিটি নিয়ে আলাদা আলোচনার প্রয়োজন নেই। দ্বিতীয় আরেকটি বিষয় আমি বলবো যে আধুনিক যে টেকনোলজি, আমাকে যে কোনো সমাজে বাস করতে হলে এখন লেটেস্ট টেকনোলজিকে আমরা অ্যাভয়েড করতে পারি না। অবশ্যই আমরা ব্যবহার করব, বাট উই হ্যাভ টু নো হাউ টু ইউজ ইট, হাউ টু ইউটিলাইজ ইট প্রপারলি। আমি যদি এটা না জানি যে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে, তাহলে তো ধ্বংস আসবেই। আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশের স্লোগান এসেছে, উই অ্যাপ্রিশিয়েট ইট, নো ডাউট দ্যাট উই উইল ডেভেলপ বাই ডিজিটাল টেকনোলজিস। কিন্তু আমাদের একই সাথে এটা নিশ্চিত করতে হবে যে ডিজিটাল বাংলাদেশকে আমরা যেন একই সাথে স্পিরিচুয়াল বাংলাদেশ অথবা মোরাল বাংলাদেশ এই স্লোগানও আমরা দিতে পারি। কারণ হচ্ছে এই ডিজিটাল টেকনোলজি ব্যবহার করি মালয়েশিয়া অনেক অপরাধ মুক্ত হতে পেরেছে। তাদের যে কোনো সাইবার ক্যাফেতে গেলে
যে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারে না, তার ওই যে ন্যাশনাল আইডি দিয়ে ঢুকতে হয়। কিন্তু আমাদের দেশে যে কেউ যে কোনো ভাবে ইন্টারনেটে ঢুকতে পারে, এরকম নানা ধরনের দুর্বলতা কিন্তু রয়েছে। অতএব আমি আজকের এই আলোচনা দিয়ে বলতে চাই, কিশোর গ্যাং যে হয়েছে, সংঘবদ্ধ হচ্ছে, তার অন্যতম একটি উপায় হচ্ছে ইন্টারনেট ব্যবহার করা, তাদের নেটওয়ার্ক ব্যবহার করা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ ইউজ করা, গ্রুপ ব্যবহার করা, এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, আইসিটির যথাযথ ব্যবহার করতে হবে। আর অন্তত পক্ষে যে দুটো বিষয় বললাম, এগুলো আসলে কারো একার পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। হাদিসে যেভাবে বলা হয়েছে, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই আসলে দায়িত্বশীল এবং প্রত্যেককেই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তার দায়িত্বের ব্যাপারে। অর্থাৎ আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, কিশোর গ্যাং বা কিশোর গ্যাংয়ের যে সম্মিলিত সংঘবদ্ধ সামাজিক অপরাধ, এটা যদি প্রতিহত করতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে সরকারের। সরকারের গোয়েন্দা সংস্থা, সরকারের বিভিন্ন মিনিস্ট্রি, তারা এ ব্যাপারে জোরালো ভূমিকা পালন করবে। তারা এডুকেশনাল যে সিলেবাস রয়েছে বিভিন্ন শিক্ষায়, সেখানেও তারা আইসিটির মধ্যে এগুলো নিয়ে আসবে, কিশোর অপরাধের এই বিষয়গুলো আসবে, আইসিটির অপব্যবহারের বিষয়গুলো সচেতন করবে। তাহলেই আমরা হয়তো করতে পারবো। আইনকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে, নতুন আইন প্রণয়ন করতে হবে। এভাবে সরকার তার দায়িত্ব যদি পালন করে, আমরা উপকৃত হব, জাতি উপকৃত হবে। এরপরে ক্রমান্বয়ে আমি আরো অনেকগুলো সমাজের যারা অংশ রয়েছেন তাদের কথা বলবো। তার মধ্যে যেমন অভিভাবক যারা রয়েছে, সবকিছু সরকার হয় না। আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ তাআলা যেভাবে সিস্টেম দিয়েছেন যে আমাকে ইসলাহে নফস, নিজেকে সংশোধন করা, নিজে প্রত্যেকেই আমরা সচেতন হব, নিজেকে কন্ট্রোল করব, পরিবারকে কন্ট্রোল করব, সন্তানদেরকে কন্ট্রোল করব। তাহলে অভিভাবকদেরকে সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। মুশকিল হচ্ছে আধুনিকতার দোহাই দিয়ে অথবা নিজের টাকা পয়সা আছে এগুলো শো করতে গিয়ে, নিজের বাহাদুরি দেখাতে গিয়ে আমাদের ছেলে মেয়েদের হাতে আমরা আইপ্যাড তুলে দেই, স্মার্টফোন তুলে দেই, আইফোন তুলে দেই, কিন্তু ভাবি না যে আই এম গিভিং হিম ইন্টারনেট কানেকশন উইথ দ্যাট মোবাইল এন্ড দ্যাট ক্যান ডিস্ট্রয় হিজ লাইফ। এটা আমরা অনেক সময় কল্পনা করি না। অর্থাৎ ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। ওয়াইফাই বন্ধ করে দেন, নির্দিষ্ট লিমিটেড একটা টাইম করেন, ঘুমানোর আগে সব মোবাইল গুলো নিয়ে আপনার কাছে জব্দ করেন, যাতে করে সে সারা রাত দেখে এভাবে সময় নষ্ট না করে, কোনো গ্যাংয়ের সাথে যুক্ত না হয়। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি যে অভিভাবকদের আরো অনেক দায়িত্ব রয়েছে। মূল দায়িত্ব হচ্ছে সচেতনতা, তার দায়িত্বশীলতার বোধ জাগিয়ে তোলা। তাহলে সে নিজে নিজেও জানতে পারবে কি উপায়, সবার উপায় এক নাও হতে পারে, কৌশলী হতে হবে আর ভালো আচরণ করতে হবে। এরপরে আরেকটি দায়িত্ব হচ্ছে আলেমদের। আমি দুঃখের সাথে বলছি, এটা আমি মালয়েশিয়াতে, সৌদি আরবে বা অনেক উন্নত দেশে দেখেছি, আলেমরা আধুনিক জ্ঞানে অনেক অনেক পারদর্শী, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের কথা ভিন্ন, কিন্তু ওভারঅল বাংলাদেশে অনেক আলেমই এখনো দেখা যায় যে অনেক বিষয়ে সচেতন নয়। মাদ্রাসার প্রিন্সিপাল, সে হয়তো স্মার্টফোন ব্যবহারই করতে জানে না, সে বুঝবে কিভাবে যে একটা ছেলে এখান থেকে পর্নোগ্রাফি দেখে সে পুরো নৈতিক পদস্খলন ঘটতে পারে। এরকম অনেক সমস্যা রয়েছে। অর্থাৎ আমি মনে করি আলেমদেরও সচেতন হতে হবে এবং তাদের দায়িত্ব পালন করতে হবে। কোনো আলেম যদি শিক্ষক হয়, তার দায়িত্ব থেকে সেখান থেকে সে পালন করবে। মাদ্রাসা অথবা অন্য যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে থাকলে আলেমরা তাদের ভূমিকা পালন করবেন। এরপরে আরেকটি বিষয় বলবো যে ইমাম সাহেব, যারা ইমাম রয়েছেন, ইমামরা বিরাট একটা কমিউনিটি তারা লিড করে। এই লক্ষ লক্ষ মসজিদের ইমাম শুক্রবারে অন্তত মুসল্লিদেরকে পান। এই কিশোর গ্যাংয়ের আলোচনা পুরো টপিক হোক। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে যারা এভাবে নতুন টপিক করেছেন। আমি একটি মসজিদে খুতবা দেই, যখন এই কন্টেম্পোরারি বিষয় নিয়ে আলোচনা করি, অনেক মুসল্লি এসে বুকে জড়িয়ে ধরে যে স্যার, আপনার মতো যদি এরকম সব মসজিদে আলোচনা হতো তাহলে সত্যি সমাজের এই পরিবর্তন হতো। যেমন গত জুমায় আমরা ইন্টারনেট আসক্তি, মোবাইল ফোনের আসক্তি, এগুলো নিয়ে কথা বলেছি। রিসেন্ট টপিক নিয়ে আলোচনা করা দরকার। এই যে খুতবা বিষয়টি কেন এসেছে, এসেছে এই জন্যই যে সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করা হবে, ইসলামের নির্দেশনা দেওয়া হবে। কিন্তু আজকে আমাদের আলেম সমাজ, ইমামগণ অনেক সময় এটা পারছেন না। আমি প্রস্তাব দিচ্ছি, ইনসানিয়াত দিয়ে হোক অথবা অন্য যে কেউই হোক, এভাবে ফোরাম দিয়ে নির্দিষ্ট একটা খুতবা অনুবাদ করে সেটা ফেসবুক পেজের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হোক, এবং তাতে করে যে কয়জন ইমাম যুক্ত হবে তারা উপকৃত হবে। যেমন আমি হারামাইনের খুতবা অনুবাদ করি, এর দ্বারা অনেক উপকার হয়, আমি ফেসবুকে শেয়ার করি। আপনারাও এভাবে আয়োজন করতে পারেন। সম্মানিত শিক্ষক যারা রয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা রয়েছেন, তারা তাদের ছাত্রছাত্রীদেরকে সতর্ক করতে পারেন। তারাও তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ নানাভাবে এই মেসেজগুলো ছড়িয়ে দিতে পারেন এবং কিশোর গ্যাংয়ের ভয়াবহতা, তাদের জীবন যে ধ্বংস হয়ে যাচ্ছে সেই ব্যাপারে সচেতন করতে পারেন। সাংবাদিকদের ভূমিকা রয়েছে অনেক, যারা এভাবে প্রখ্যাত সাংবাদিক রয়েছেন, তারা এ ব্যাপারে কলাম লিখতে পারেন,
তারা তাদের বিভিন্নভাবে সচেতনতা তৈরি করতে পারেন, আরো অনুসন্ধানী রিপোর্ট করতে পারেন। একটি দুটি রিপোর্ট করে ক্ষান্ত হলেই হবে না, আরো রিপোর্ট করতে পারেন। আইসিটি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা সরকারকে পরামর্শ দিতে পারেন এবং এভাবে কিভাবে মনিটর করা যায়, কিভাবে এই রিপোর্ট গুলো সাম আপ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে নির্দেশনা দিতে পারেন। অপরাধ বিশেষজ্ঞ ক্রিমিনোলজি বিভাগ রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা আমাদের চেয়ে আরো ভালো পয়েন্ট আকারে বলতে পারবে, সরকারের কাছে রিপোর্ট দিতে পারে। তারা হয়তো কোনো কমিশনও গঠন করতে পারে সরকারকে সহযোগিতা করে, ধর্ম মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, অথবা অন্য যে কোনো মন্ত্রণালয়ের সহযোগিতা এভাবে তারা করতে পারেন। তো আমি যেহেতু আরো আমার চেয়ে সবাই আমার ওস্তাদ এখানে যারা রয়েছেন আলহামদুলিল্লাহ দুই একজন ছাড়া, তো আমি তাদের থেকে শুনতে চাই। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সবার কাছে দোয়া চাই, আমি মাপ চাই যদি একটু বেশি বলে থাকি, হয়তো 2-1 মিনিট বেশি হয়েছে, আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আশা করি কিছুটা হলেও সরকার উপকৃত হবে, দেশ জাতি উপকৃত হবে আমাদের এই আলোচনায়। এবং আমি সরকারের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনাদের গোয়েন্দারা অবশ্যই আমাদের এই আলোচনাগুলো তারা শুনতেছেন, রেকর্ড করতেছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, জাতিকে মুক্তি দেন এই কিশোর গ্যাংয়ের এই সবল থেকে, এই ভয়াবহ পরিণতি থেকে। আল্লাহ তাআলা আপনাদেরকেও জাযায়ে খায়র দান করবে। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজন কবুল করুক এবং সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আমাদের প্রিয় স্যার মোহাম্মদ শহীদুল হক অত্যন্ত চমৎকার কিছু পয়েন্টে যুগোপযোগী এবং অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাযাকুমুল্লাহ খায়রান। স্যার যেই পরামর্শগুলি দিয়েছেন, আমরা আশা করছি আমাদের সুন্দর একটা টার্ম বলেছেন যে মানে সরকার যেভাবে করে চান যে আমাদের দেশ শোষণ মুক্ত হোক, নীতি ফিরে আসুক, দুর্নীতি দূর হোক, এবং বিশেষ করে আমাদের যুব সমাজকে বাঁচানোর জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। বিশেষ করে এই করোনাকালীন সময়ে আমাদের বাচ্চাদের হাতে আমাদের ডিভাইস তুলে দেওয়ার ব্যাপারে, তাদেরকে টেক কেয়ার করার ব্যাপারে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতন হওয়া উচিত, আদারওয়াইজ আমাদেরকে সাফার করতে হবে। প্রিয় শুধু আপনারা দেখছেন ইনসানিয়া ট্রাস্টের আয়োজনে আজকে আমরা কথা বলছি অত্যন্ত চমকপ্রদ একটি বিষয়, কিশোর গ্যাং। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য বরেণ্য অতিথিবর্গ যুক্ত হয়েছেন। আমরা আহলান ওয়া সাহলান বলছি আমাদের আজকের প্রধান আলোচক প্রফেসর ডক্টর আহমেদ আবুল কালাম, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্যার যুক্ত হয়েছেন। যুক্ত হওয়ার জন্য আমরা স্যারকে আমরা জানাচ্ছি আহলান ওয়া সাহলান। এর মধ্যে আমাদের মাওলানা কবি রুহুল আমিন সহ সবাই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আপনারা আমাদের এই আয়োজনকে ছড়িয়ে দিন আপনাদের শেয়ারের মাধ্যমে এবং যুক্ত থাকুন আমাদের পেজে, লাইক দিয়ে ইনশাআল্লাহ। আমি পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই ডক্টর হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক তোকাত কাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়, তুরস্কে যুক্ত হয়েছেন। প্রিয় ভাই ডক্টর হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাকে শোনা যাচ্ছে ইব্রাহিম? একটু যদি শুরু করেন আর কি। জি, শোনা যাচ্ছে। জি, আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত আলোচক বৃন্দ, আজকে এখানে যারা যুক্ত আছেন সবাই বাংলাদেশের অনেক প্রাজ্ঞ, অনেক বিজ্ঞ এবং সবাই আমাদের ওস্তাদদের ওস্তাদ। তো আমি শুরুতেই নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি, আমাদের মোটামুটি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আয়োজনে অন্তর্ভুক্ত করার জন্য। আমি শুরুতেই আমাদের সকল দর্শক যারা শুনছেন এই মুহূর্তে এবং যারা শুনবেন সবাইকে তুরস্ক থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে চমৎকার একটি টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকে আসলে শত শত সেমিনার হওয়া উচিত, আলোচনা সভা হওয়া উচিত, কথা বলা উচিত। এমন একটি টপিকে কিশোর গ্যাং, সংঘবদ্ধ সামাজিক অপরাধ পরিত্রাণের উপায়। এই বিষয়ে ফার্স্ট হচ্ছে যে পৃথিবীর আমাদের যত মনীষী আছে, যারা সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, এই কাজগুলো যারা করেন, তারা সবাই ব্যাপারে একমত যে একটি রাষ্ট্রের ফিউচার ডিপেন্ড করে হচ্ছে যুবকদের উপরে, কিশোরদের উপরে, যারা আগামী দিনে দেশকে পরিচালনা করবে, বিশ্বকে পরিচালনা করবে। আজকে এটা আমার জন্য খুবই আনফরচুনেট যে কিশোর বয়সী আজকে নানা গ্যাংয়ের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে।
কেউ হয়তো তার নিজস্ব সমাজে, কেউ হয়তো সারাউন্ডিং আশেপাশের কি বলে সমাজগুলির সাথে মিশে, কেউ হয়তো আনফরচুনেটলি আমাদের বলতে হয় যে স্কুল বা কলেজে ফ্রেন্ডদের সাথে নানাভাবে কিন্তু আজকে গ্যাংগুলি তৈরি হচ্ছে। এবং আমাদের ইব্রাহিম খলিল ভাই একটা রিপোর্ট শেয়ার করেছিলেন বাংলাদেশ প্রতিদিনে সম্ভবত, এবং আরো অনেকগুলি রিপোর্ট এখানে দেখলাম আমি, প্রথম আলো সহ অনেকগুলি পত্রিকার রিপোর্ট, যে আজকে এই গ্যাংগুলি কিন্তু প্রত্যেকটা সমাজে খুব খারাপ অবস্থা। আমার দেশে যাওয়া একটু কম হয় নানা কারণেই, পিএইচডি থিসিস বা এই কারণগুলো ছিল। তো আমি খবর নেওয়ার চেষ্টা করতাম আমার ছোট ভাইয়ের কাছ থেকে বা আমার এলাকার লোকদের কাছ থেকে, গ্রামের কি অবস্থা আসলে। তো ওদের যে রিপোর্ট এটা হলো যে প্রত্যেকটা গ্রামে কিন্তু খুব কঠিন অবস্থা, খুব খারাপ অবস্থা। শহরে তো আসি, গ্রামেও খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছে, যে একটা দুইটা মানে লোককে খুঁজে পাওয়া কঠিন যারা কিশোর বয়সী বা যুবক বয়সী, ইন পার্টিকুলার কিশোর বয়সী টিনেজ যারা এখন পার করছে, তাদের মধ্যে কোনো গ্যাং ছাড়া আছে সবাই নানা নামে, খুব ইন্টারেস্টিং নাম এগুলো, যেগুলো তাদেরকে খুব অ্যাট্রাক্ট করে, তাদের রক্ত গরম করে দেয়, এরকম নামে নানা গ্যাং সাথে তারা একসাথে হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় স্যার কতক্ষণ আগে অনেকগুলো কারণ বলেছেন, যে এই গ্যাংগুলোর কারণগুলো কি কি। আমি এখানে তিনটা কারণ একটু উল্লেখ করতে চাই। আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র এই গ্যাং নয়, আমাদের সামাজিক অনেক সমস্যা, এটা আমাদের লাইফেও, এরপরে হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবেও সমাজেও মূল সমস্যার জায়গাটা হচ্ছে যে আজকে সামগ্রিকভাবে সমাজে আখলাক কমে যাচ্ছে, সামগ্রিকভাবে আখলাক কমে যাচ্ছে। এই আখলাক কমার কারণটা কি? এটা হচ্ছে যে আধুনিকতার যে সবল। আজকে মডার্ন দুনিয়া আমাদের কি দিচ্ছে? মডার্ন দুনিয়ার যে ফিলোসফি আজকে, যে সেলফ ওরিয়েন্টেড, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকা, সেকুলারিজম যে কনসেপ্ট আমাদেরকে দিচ্ছে, ধর্মহীনতা, এবং এইখান থেকে আমি ভালো থাকলে বিশ্ব ভালো, এই যে কনসেপ্ট তৈরি করে দিচ্ছে, আমার কাছে মনে হয় যে এর মূল একটা কারণ হচ্ছে এই জায়গাটা, যে সেলফ ওরিয়েন্টেড বিশ্ব আজকে এখানে হচ্ছে। কিন্তু সেলফ ওরিয়েন্টেড আমি সব জায়গায় কিন্তু আমি এখান থেকে এই দীক্ষায় পাচ্ছি যে আমার নিজেকে কিন্তু করতে হবে, পুঁজিপতি আমাকে যেটা দিচ্ছে, আর আমি ভালো থাকলে বিশ্ব ভালো। এই জন্য যে কোনো ভাবে আমার প্রভাব বাড়াইতে হবে, আমার টাকা পয়সা বাড়াইতে হবে, আমাকে মানুষকে সম্মান করাইতে হবে, মানুষ সবাই সম্মান করতে বাধ্য হবে, এমন একটা পরিস্থিতি নিতে হবে। এই জ্ঞান তৈরির মূল কারণ কিন্তু এই জায়গাটা। তো এই জন্য আমাদের এই জায়গাতে ফার্স্টে কাজ করতে হবে, এবং এই জন্য সামগ্রিক একটা কাজ দরকার। এখানে আমাদের দাওয়ার কাজ বাড়াতে হবে, এখানে আমাদের ওয়াজ মাহফিল গুলো বাড়াতে হবে, এখানে আমাদের স্যার বলেছেন যে ইমাম সাহেবের ভূমিকা আছে, সবার এই জায়গাতে কাজ করা দরকার। যে আধুনিক বিশ্ব আমাদের জন্য কিন্তু কি করতে পারেনি, একটা মানবিক বিশ্ব দিতে পারে না। আর এই কারণেই আজকে সেলফ ওরিয়েন্টেড যে ব্যবস্থা, এই কারণে আমরা সামগ্রিকভাবে কিন্তু আখলাক নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আজকে এই আধুনিকতার আরেকটা বড় জায়গা হচ্ছে আজকে প্রযুক্তি, এবং সামনে যে দুনিয়া আসতেছে এটা তো আরো ভয়ঙ্কর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় আসতেছে। এবং যারা আজকে প্রযুক্তি নিয়ে কাজ করছেন, বিশ্বের সেরা সেরা মানে কি বলে কোম্পানির যারা সিইও, তাদের বক্তব্য হচ্ছে যে আগামী দিনটা আরো বেশি কঠিন হবে। তো আমাদের এইখানে কিন্তু খুব ক্লিয়ার থাকা দরকার যে এই আধুনিকতার সবলটা। তার কিন্তু আমি দেখি আমাদের অনেক মুরব্বীর সাথে কথা হয়, গতকালই কথা হচ্ছিল, গতকালই একজন আরেকজনকে বলতেছেন যে তোমার ছেলের মতো ছেলে পাওয়া তো সমাজে খুব কঠিন, সমাজে সবাই নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু সকল সমাজে আছে। তো এই জন্য আমাদের এই জায়গাটাতে কাজ করা, এবং এই জায়গাতে আমাদের করণীয় কি যদি বলি, বা যদি আরেকটু বাড়ায় বলতে, সেকেন্ড কারণটা আমাদের ধর্মীয় কারণ। আর ধর্মহীন যে সমাজ আমাদের আজকে আছে সব জায়গাতে, এটা কিন্তু একটা বড় কারণ। কারণ ধর্মীয় বিধান পালন করলে মানুষজন নম্র হয়, ভদ্র হয়। যে ছেলেটা নামাজ পড়ে সমাজে, একটা সমাজে যে ছেলেটা নামাজ পড়ে না যে ছেলেটা, অনেক পার্থক্য কিন্তু দুজনের মধ্যে। এবং যে ছেলেটা কোরআন পড়ে, যে পড়ে না, তার মধ্যে স্বভাবত কিন্তু পার্থক্য হবে। এই জন্য ধর্মহীন যে সমাজটা এখন আমাদের আছে, এটা একটা বড় সমস্যা আমাদের জন্য। কোরআনের অনেক জায়গায় কিন্তু বলা হচ্ছে বিষয়গুলো, স্পষ্টভাবে বলা হচ্ছে যে সূরা ফুরকানের শেষ দিকে যেটা বলা হচ্ছে যে ওয়াইবাদুর রহমানির লাযিনা ইয়ামশুনা আলা হাওনা, যে পৃথিবীতে নরমভাবে চলাফেরা করে। কোরআন কিন্তু আমাদেরকে এটা বলে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই সমস্যাগুলোর আরেকটা বড় জায়গা হচ্ছে এই ধর্মহীনতা। 3 নম্বর যে ব্যাপারটা আমাদের আমার কাছে মূল সমস্যা মনে হয়, এটা আমাদের ইগনোর করলে চলবে না, এটা হচ্ছে যে রাজনৈতিক প্রতিপত্তি। যে রাজনৈতিক দল সবগুলো মানে মোরলেস সবগুলো দলেই এদের ছাত্র সংগঠন, যুব সংগঠন বা এদের এই এঙ্গেজ যে একটা মানে গ্যাং তৈরি হয়, এটাও কিন্তু একটা বড় কারণ এখানে। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশে এই সমস্যাগুলো আছে। আমাদের প্রতিবেশী দেশে তো খুব খারাপ অবস্থা এই বিষয়গুলিতে। তো আমার কাছে মনে হয়েছে এই তিনটা, আর অনেকগুলি কারণ অনেকে বলবেন, আমার কাছে এই তিনটা কারণ মনে হয় খুব বেশি সিরিয়াস।
এবং এই কারণেই আজকে সমাজে সবাই চিন্তা করে যে আমার নিরাপত্তার জন্য বা আমার প্রভাব বাড়ানোর জন্য আমার একটা গ্যাং ক্লাবের সদস্য হওয়া লাগবে, এবং এটা ঢুকে যায় মাথার মধ্যে সেই ক্লাস কি বলে 7-8 থেকেই। আমি তো বলেছি ক্লাস 8 থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত, সরি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত, এই যে এখানে কয়েকটা বছর, এই বছরগুলো হচ্ছে একজন কিশোরের জন্য সবচেয়ে ডেঞ্জারাস টাইম। এই জন্য আমার কাছে মনে হয় যে অভিভাবকদের নিজের খেয়াল রাখতে হবে। এই টিনেজ বয়সটাতে খুব সিরিয়াস, সে কই যাচ্ছে, কি করতেছে, এই বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য। আমরা যদি আসি করণীয় কি, আমরা সাধারণত করণীয় বলেছি। আমার কাছে মনে হচ্ছে যে যেটা শুরুতে আমি বলেছি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা খুব কম, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ টেলিভিশনগুলিতে অনেক টকশো হচ্ছে প্রতিদিন, কিন্তু এই ধরনের মৌলিক বিষয়গুলো নিয়ে টকশো কয়টা হচ্ছে? আমি ইনসানিয়া ট্রাস্টকে ধন্যবাদ জানাই। এই শুধু ইনসানিয়া ট্রাস্ট নয়, এই আয়োজনগুলি প্রতিদিন হওয়া দরকার এবং গার্ডিয়ানদের এই বিষয়গুলি খুব মনোযোগ শোনা দরকার। সেকেন্ড হচ্ছে যে সচেতনতার জন্য শিক্ষার বিষয়গুলো আসছে, যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি যদি পার্টিকুলার এক্সাম্পল দিই, জাপানে বা আমরা ওয়েস্টের অনেকগুলো খারাপ সাইড জানি, যে ওয়েস্ট বললে আমাদের কাছে মনে হয় যে এখানে সব মনে হয় ওপেন, সব মনে হয় মদ, সব মনে হয় এই খারাপগুলো। কিন্তু বাস্তবতা হলো যে ওয়েস্টে এই মানে আপনার রুলস এবং মানে কি বলে কিছু নর্মস, মানে যে নর্মস গুলো তাদের তাদের কাছে নর্মস, আমাদের কাছে নর্মস নাও হতে পারে, সেগুলো এগুলো কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। তো আমার কাছে মনে হয় যে এই ওরিয়েন্টেড শিক্ষাকে বাড়াইতে হবে। এরপরে হচ্ছে একে অপরকে সহায়তা করা এই বিষয়গুলিতে। আমাদের প্রায় যেটা হয় যে হয়তো আমার প্রতিবেশী তার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এখানে কি করি, আমাদের ভূমিকাটা সেখানে পজিটিভ নেগেটিভ। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এখানে আরো মানে কি করতেছি, মানে এটা কি মানে পজিটিভ অ্যাপ্রোচ না করে নেগেটিভ অ্যাপ্রোচ করতেছি। তো আমার কাছে মনে হয় যে আমরা একে অপরকে সহায়তা করতে হবে এই বিষয়গুলো সমাধান করার জন্য। এরপরে হচ্ছে মূল্যবোধ তৈরি করা, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি যে একটা সামগ্রিক মূল্যবোধ ডেভেলপ আমাদের করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ, সর্বশেষ যদি আমি বলতে চাই, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কিশোরদেরকে এঙ্গেজ রাখা। আজকে তো আনফরচুনেটলি যে এই সবগুলো রিপোর্টই বলছে যে করোনার কারণে লং টাইম ডিস্টেন্স এডুকেশন ছিল, বাংলাদেশে তো অনেক ক্ষেত্রে ডিস্টেন্স এডুকেশন সফল হয়নি বা সবগুলি ক্লাস করানো যায়নি। এই কারণে কিন্তু মানে অনেক গ্যাপ হয়ে গেছে মধ্যে, এবং এই কারণেই কিশোর গ্যাংগুলির মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ছে। তো আমাদের এই জায়গাগুলিতে খেয়াল রাখতে হবে যে কিশোরদেরকে এঙ্গেজ কিভাবে করা যায়, তো এখানে কিভাবে বই তুলে দেওয়া যায়, এবং সেখানে আমাদের ইন্টারনেটে দাওয়ার কন্টেন্ট গুলো বেশি বেশি মানে রাখা। আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক আলেম ওলামা, অনেক গাইরা এই কাজগুলি করছেন। আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে এই কাজগুলো বাড়াতে হবে। সব মিলে আমি যদি আবারও সামারি করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের মূল সমস্যার জায়গাটা হচ্ছে যে আধুনিক বিশ্বের যে আমাদের জন্য চ্যালেঞ্জটা, আধুনিকতার যে চ্যালেঞ্জটা রয়েছে, যদি আমরা সবাই মিলে কাজ করতে পারি, সবাই মিলে একসাথে হয়ে একে অপরকে সহায়তা করতে পারি, তাহলে একটি সুন্দর সমাজ, আমাদের একদল সুন্দর এবং যোগ্য কিশোর তৈরি হবে, যারা আগামী দিনে বাংলাদেশ তৈরি করবে, যারা আমাদের জন্য, আমাদের পরবর্তীদের জন্য একটা মডেল রেখে যাবে। আমাদের সেদিকে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের সহিত তৌফিক দান করুন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি ইনসিডেন্ট ট্রাস্টকে আয়োজনের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় ভাই ডক্টর হাফিজুর রহমান যুক্ত হয়েছিলেন তুরস্ক থেকে। উনি আমাদের তরুণ সমাজের অত্যন্ত প্রভাবশালী একজন স্কলার, আলহামদুলিল্লাহ, অত্যন্ত প্রাজ্ঞ মানুষ। ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সুধী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আজকে আমরা ইনসানিয়া ট্রাস্টের আয়োজনে কথা বলছি কিশোর গ্যাং। প্রিয় সুধী, আমাদের হাফিজ ভাই বলেছেন, আমার সামনে একটি তথ্য আছে। এটা গত 11ই জুন বাংলাদেশ প্রতিদিনের একটা প্রতিবেদন। শিরোনামটা লিখেছেন এভাবে যে কিশোর গ্যাংয়ে যত সর্বনাশ। এটাতে খুব প্রথম 2 লাইন যদি আমি, যেটা খুবই অ্যালার্মিং, যে দেশের 42টি জেলায় 7 শতাধিক কিশোর গ্যাংয়ের আওতায় 20 সহস্রাধিক কিশোর উঠতি অপরাধীতে পরিণত হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতে রয়েছে 150 গ্যাংয়ের 1,500 দুর্বৃত্ত কিশোর। আমাদের যে সন্তানগুলি আজকে আমাদের মুখ উজ্জ্বল করার কথা, তারা আজকে জড়িয়ে পড়ছে নানাবিধ অপরাধে। এই যে একটা অ্যালার্মিং এর জায়গা, এখানে আমাদেরকে এখনই সচেতন না হলে, এখনই আমাদের এই সন্তানদেরকে থামানো না গেলে আমাদের জন্য ভয়াবহ একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেজন্যই জনসচেতনতার সাথে আমরা এই ধরনের
প্রোগ্রামগুলি করে থাকি। তাই আমাদের এই আয়োজনকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন শেয়ারের মাধ্যমে এবং লাইক করে আমাদের পেজের সাথে থাকুন। প্রিয় সুধী, আমরা আমাদের মাঝে সম্মানিত অতিথিবর্গ অপেক্ষমান আছেন। শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান আলোচক আমাদের স্ক্রিনে আছেন। আমরা এ পর্যায়ে আমাদের প্রধান আলোচককে বিনীতভাবে অনুরোধ করব প্রধান আলোচকের আলোচনা নিয়ে আসার জন্য। আমাদের প্রধান আলোচকের আলোচনা নিয়ে আসছেন প্রফেসর ডক্টর আহমেদ আবুল কালাম, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্যার একজন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট স্কলার এবং সরকারিভাবে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। স্যারকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে এখানে শ্রদ্ধেয় যারা অতিথিবৃন্দ রয়েছেন এবং যারা সংযুক্ত রয়েছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, কিশোর গ্যাং সংঘবদ্ধ সামাজিক অপরাধ পরিত্রাণের উপায়। আমরা মনে করি যে যে সামাজিক অপরাধ ঘটছে কিশোর গ্যাংয়ের মধ্য দিয়ে, কিশোরদের থেকে, এই অপরাধ কেন সংগঠিত হয় সেটি শনাক্ত করা এবং শনাক্ত করে ঠিক যেখানে ঔষধ দেওয়া দরকার, যেভাবে এর প্রতিশোধক প্রয়োগ করা প্রয়োজন, সেটি যদি করা হয় আমরা মনে করি তাহলে এর থেকে উত্তরণ সম্ভব, পরিত্রাণ সম্ভব। সমাজ বাস্তবতায় দেখা হয় যে পারিবারিক জীবনে একটা ছেলে বা শিশু যখন বেড়ে ওঠে, কি শিক্ষাটা পায় পিতা মাতার থেকে, পরিবার থেকে, সমাজ থেকে তো আরো পরে। তার একটা শিক্ষা এরকম হয়, লেখাপড়া করে অথবা করে না। ধরেই যারা লেখাপড়া করে, সমাজ সম্পর্কে সচেতন, তাদের ধারণা লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করবে, একটা ভালো চাকরি করবে, প্রচলিত ভাষায় প্রতিষ্ঠা লাভ করবে। এই যে জ্ঞানটা দেয়া হয় সেই জ্ঞানই বড় হয়ে ওঠে এবং চারিপাশে সমাজ থেকে শেখে যে নেতৃত্ব, কর্তৃত্ব এবং অঢেল সম্পদ, এগুলো মানুষের প্রভাব বিস্তার করার একটা উপায়। তো এই যে সমাজ এবং যেই পরিবারে শিশু সন্তানগুলো বড় হচ্ছে, সেখানের যে শিক্ষাটা আসছে, সে শিক্ষাটা আমার মনে হয় নেতিবাচক আবেগ সৃষ্টি করছে, নেতিবাচক পরিবেশ সৃষ্টি করছে এবং সেটি দেখা যায় যে লেখাপড়া করার পরেও শিক্ষিত হয় কিন্তু সুশিক্ষিত হয়ে ওঠে না। আমরা এটা পরিবারকে আমরা অনেক সময় বলি পিতা মাতা সন্তানদেরকে খুব সুশিক্ষা প্রদান করবে এবং সন্তান ভালো হয়ে উঠবে, কিন্তু যেই পিতা মাতা সুশিক্ষা দিবেন সেই পিতা মাতা আমি, আসলে আমরা কতটা সুশিক্ষিত? এই সন্তানদেরকে ভালো মানুষ গড়ে তোলার ক্ষেত্রে, নৈতিক শিক্ষায় উন্নত করার ক্ষেত্রে কতটা প্রস্তুত একটা পরিবার? যদি ইসলামের দিক থেকে বলি তাহলে তো নবী রাসূলগণ যেই নসিহত গুলা তাদের সন্তানদেরকে দিয়েছেন, যে ওয়াসা বিহা ইব্রাহিম ও বানি ও ইয়াকুব ইয়া বুনাই ইন্নাল্লাহ ইয়া বানি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই শিক্ষাটা হয়তো একটা গতানুগতিক ধারায় দেয়া হয়, সে গেল একটা দিক। আর একটা হলো যে সুসভ্য নৈতিক মানুষ গড়ার ক্ষেত্রে পিতা শিক্ষাটা দিবেন, পিতামাতা আসলে কতটা সময় দেন সন্তানদেরকে মানুষ গড়ে তোলার ক্ষেত্রে কতটা তার সঙ্গে আপন হয়ে থাকেন, এবং সন্তানও দেখে যে আমার পিতামাতা, আমার অভিভাবক, আমার সমাজ নেতারা, তারাও কিন্তু এভাবে প্রভাবশালী ব্যক্তি হওয়ার পেছনে এবং সমাজকে অধীনস্থ রাখার পেছনে ঘুরছে। যার কারণে দেখা যায়
এই সমাজ থেকে একটা মানসিক একটা নেতিবাচক অবস্থা তৈরি হয় নিজের কর্তৃত্ব লাভ করার, ক্ষমতা লাভ করার, প্রভাব বিস্তার করার, এবং এটা পরিবার থেকে, এবং এটা হয় এত সূক্ষ্মভাবে যে সেটা মোটা দাগে দেখিয়ে দেওয়া যায় না। যেমন অবক্ষয়টা হয় এত ধীরে ধীরে যে চোখ আমাদের খালি চোখে পরিমাপ করা সম্ভব হয়ে ওঠে না। এই নেতিবাচক দিকটাও কিন্তু এভাবে ঘটে। আমরা সমাজ জীবনে যখন দেখি যে আমরা খুব সহজে বলি যে ইসলাহে নাফস, নিজের পরিশোধন দরকার, ইসলাহে কম, সমাজের পরিশোধন দরকার, ইসলাহে হুকুমত মানে রাষ্ট্র কর্তৃক সকল স্তরে পরিশোধন প্রয়োজন। তো সেখানে সমাজের যেটা দেখি সেটা হলো আধুনিক যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে, এবং যেখানে পুরা পৃথিবীটা একটা গ্রাম হিসেবে তৈরি হয়েছে, সেখানে কিন্তু হওয়া উচিত ছিল যে মানুষ বেশি বেশি ব্যস্ত থাকবে অন্য মানুষকে নিয়ে, মানুষ বেশি বেশি ব্যস্ত থাকবে পরিবার, সমাজ এগুলো ছাপিয়ে, নিজের দেশ দেশ ছাপিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সকলকে পরিশুদ্ধ করার। কিন্তু পৃথিবী যতটা মানুষের হাতের মুঠোয় এসছে, মানুষ নিজে ততটা আত্মমুখী হয়েছে, এবং সমাজের অন্যান্যদেরকে নিয়ে ভালো কিছু ভাববার, ইতিবাচক কিছু করার চেয়ে বরং নিজেকেই তুলে ধরার, নিজের স্বার্থপরতা এটি বড় হয়ে উঠছে। আর রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও আমরা দেখি যে সরকার রাষ্ট্র, সেখানে সরকারের বা রাষ্ট্রের যেই কার্যক্রমের পরিধি, সেখানে ব্যক্তি মানুষকে, ব্যক্তি কিশোরকে, ব্যক্তি সন্তানকে ভালো মানুষ গড়ে তোলার প্রস্তুতি নেই, সামাজিক ভাবেও নেই। আমরা দেখি শিশুদের কার্টুন দরকার, কার্টুনের একটা চ্যানেল আছে, ইউটিউবে আছে। আমরা যদি মূল্যায়ন করি যে মানুষের সংবাদ দরকার, সংবাদের একটি চ্যানেল আছে। মানুষের এই দরকার, অর্থাৎ ক্ষেত্র বিশেষ যতগুলো বিভাজন করা যাবে আছে। কিন্তু আমরা যদি তাকাই যে একটি মানুষ সুসভ্য ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, সুসন্তান হিসেবে গড়ে উঠবে, এই যে সুপরিকল্পিত একটি অবস্থান সৃষ্টি করা পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, এটা কিন্তু আমরা পাচ্ছি না। আর একটা ব্যাপার হলো, যতটা আমরা বলি কিন্তু সেই শিক্ষা, একটা মাধ্যম হলো আমরা বলতে বলতে শিখাই, কিন্তু ইসলামের যে শিক্ষার বড় মাধ্যম সেটা হলো আচরণিক ভাষা। এই আচরণিক ভাষা দিয়ে যেটা শেখানো, সেই আচরণিক ভাষার মধ্যে মানে নিজের জীবনে বাস্তবায়ন করে প্র্যাকটিস করার মধ্য দিয়ে যে গড়ে তোলা, সেটা আমাদের গড়ে তোলা হয় না। যার কারণে আমরা বাচনিক ভাষায় যে শিক্ষাটা প্রদান করি, আচরণিক ভাষায় নিজের জীবনের কে বাস্তবায়ন করে লোগাতুল জাসাদ দিয়ে, অর্থাৎ আমার ভাষা হয়তো বুঝে না, এই 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 বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যায় যারা এসেছেন তাদের ভাষাও এদেশের মানুষ বুঝতো না, অনেক ক্ষেত্রে তাদের কথাও বুঝতো না। তার ব্যবহার, অভ্যাস, আচরণিক ভাষাটা এত উন্নত ছিল, এত হৃদয়গ্রাহী ছিল, এত মানুষের নিকটে দোরগোড়ায় পৌঁছেছে যে মানুষ দেখে দেখে শিখছে। সেটা একদিকে যেমন আমরা বলি সোহবতে সালেহিনের কথা, মানে ভালো মানুষ দেখে ভালো আচরণ শিক্ষা করা, আবার যেই পরিবারে, সমাজে এই সন্তানগুলো গড়ে ওঠে, সে সমাজ যেন তার অগ্রজ যারা রয়েছে তাদেরকে দেখে কথায়, বইতে, ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে এই ভালো কথা শুনে শুনে অনেকে ভালো হয়, স্বাগত জানাই। কিন্তু ভালো হওয়ার প্রধানতম পদ্ধতি সেটা হলো সহবত থেকে ভালো হবে, দেখে ভালো হবে। এতটা কথায়, এত মুখের বাচনিক ভাষা দিয়ে শেখাচ্ছে, আচরণিক ভাষা দিয়ে যদি শেখানো সম্ভব হতো, তাহলে আমরা মনে করি এই যে কিশোর গ্যাং বা এ জাতীয় যে কিশোর অপরাধ গুলো রয়েছে সেগুলো পরিত্রাণ পাওয়া সম্ভব। আমরা যেন প্রত্যেকের অবস্থান থেকে নিজ দায়িত্ব পালন করি, এবং এই যেভাবে বলে কয়ে বিভিন্ন মাধ্যমে শিখাই, সেই শিক্ষাটা যেন নিজের আচরণিক ভাষা দিয়ে শিক্ষা দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا فضيلة الأستاذ প্রফেসর ডক্টর আহমেদ আবুল কালাম, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্যার যুক্ত হয়েছেন।
স্যার জাতীয় পর্যায়ের একজন মিডিয়া ব্যক্তিত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেন জাতীয় পর্যায়ে। আমরা আশা করব স্যারের সহযোগিতা এবং ইনশাআল্লাহ স্যারের মতো মানুষের এই কথাগুলি আমরা সর্বোচ্চ লেভেলে পৌঁছাবে এবং জনসচেতনতা তৈরিতে যথেষ্ট পরিমাণ প্রভাব রাখবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনারা দেখছেন ইনসানিয়া ট্রাস্টের আজকের চমৎকার এই আয়োজন কিশোর গ্যাং, সংঘবদ্ধ সামাজিক অপরাধ পরিত্রাণের উপায়। এ ব্যাপারে কথা বলছেন আমাদের দেশের নয়, শুধুমাত্র ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ। প্রিয় সুধী, আপনারা আমাদের এই আয়োজনকে ছড়িয়ে দিন শেয়ারের মাধ্যমে এবং যুক্ত থাকুন আমাদের পেজে লাইক দিয়ে। প্রিয় সুধী, আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি, আমাদের বরেণ্য কবি মাওলানা কবি রুহুল আমিন খান হাফিজাহুল্লাহ যুক্ত আছেন, নির্বাহী সম্পাদক দৈনিক ইনকিলাব। আমরা মাওলানা কবি রুহুল আমিন হাফিজাহুল্লাহকে ওনার প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফালইয়াতাফাদ্দাল মাশকুরা। উস্তাদ, আপনাকে কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে এখন। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। ইনসানিয়াত ট্রাস্ট কর্তৃক আয়োজিত কিশোর গ্যাং একটি সংঘবদ্ধ সামাজিক অপরাধ এবং এর থেকে পরিত্রাণের উপায় শীর্ষক এই আলোচনার আয়োজনের সভাপতি, মডারেটর, বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ, খ্যাতিসম্পন্ন সম্মানিত আলোচকবৃন্দ, বিষয়টি এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের কেন, সর্বসময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে পরিসংখ্যানটি আলোচনার মধ্যে মডারেটরের কাছ থেকেও শুনেছি যে আতঙ্কজনক অবস্থায় পৌঁছেছে কিশোরদের অপরাধ, কিশোরদের গ্যাং, কিশোরদের অপতৎপরতা। যেই কিশোররা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এই কিশোররা আজকে তাদের যে রূপ সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যতে সেই রূপ ধারণ করবে। কাজেই এর গোড়ায় এই অপরাধের মূল কোথায়, অপরাধের বিস্তৃতি কেমন এবং এই অপরাধ দূর করার জন্য কি কি উপায় অবলম্বন করা প্রয়োজন, সেগুলি নিয়ে আলোচনা করা দরকার, বাস্তবায়িত করা দরকার। আসলে এটা একার কারোর কাজ নয়। যেমন ঘরের কাজ, যেমন সমাজের কাজ, যেমন বিদ্যালয়, স্কুল, মাদ্রাসার কাজ, যেমন মসজিদের ইমাম সাহেবদের কাজ, যেমন ওয়াইজিনদের কাজ, যেমন লেখকদের কাজ, সাংবাদিকদের কাজ, সবারই এ কাজ, সকলেরই দায়িত্ব যে আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার সত্যিকারের উপায় বের করা এবং তা কার্যকর করা। আসলে কাজটা তো ঘর থেকেই প্রথম শুরু করতে হবে। এই অপরাধের মূল কারণটা কথিত আছে, হযরত ফারুক আজম দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা এসে অভিযোগ করল তার পুত্র তার কথা শোনে না এবং ঠিকমতো চলে না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তিনটি কাজ তুমি কি করেছো? এক নম্বরের কাজ হলো, তোমার শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার একটি সুন্দর নাম রাখা। ২ নম্বরের কাজ হলো তাকে উপযুক্ত রকমের শিক্ষা দেওয়া। ৩ নম্বরের কাজ হলো সে যখন বয়সপ্রাপ্ত হয় তখন তাকে ভালো দিনদার
মার্জিয়া দেখে একটি মেয়ের সাথে তার বিবাহ বন্ধন তাকে আবদ্ধ করে দেওয়া। আমাদের ঘর থেকেই আসলে এখন বর্তমান সমাজে বর্তমান সময়ে এই ঘরের এই তালিমটাই আমাদের ঠিক মতো হচ্ছে না। আমরা যারা পিতা মাতা, আমরা যারা অভিভাবক, আমাদের সন্তানদেরকে, যারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলবার জন্য, চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য, দিনদার হিসাবে গড়ে তোলার জন্য, দায়িত্বশীল হিসাবে গড়ে তোলবার জন্য যেই প্রশিক্ষণটা তার ঘরে হওয়া উচিত, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, পরিবারের কাছ থেকে যে শিক্ষিতা দেওয়া উচিত, এবং এরকম বেশি শিক্ষার প্রচলন ছিল না 50 বছর আগে, 60 বছর আগে কি শিক্ষায় কি অবস্থা ছিল। কিন্তু সে সময়ে তার আমাদের এই বাপ মায়েরা, দাদা দাদিরা যে শিক্ষা সন্তানদেরকে যে আদব কায়দা আখলাক চরিত্রের যে শিক্ষাটা ঘরের ভিতরে দিতেন, পরিবারের মধ্যে দিতেন, সেই শিক্ষাটা কিন্তু আমরা অনেক বেশি শিক্ষার হইলেও সেই শিক্ষাটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আপনার চিন্তা করে দেখুন, বাপ কি করছেন, মা কি করছেন, পরিবার কি করছেন, বলার প্রয়োজন নেই। যখন তারা সন্তানেরা দেখে তারাই অপরাধে জড়িত, তাদেরই চরিত্র ঠিক নেই, তখন তার দ্বারা স্বাভাবিকভাবে তারা প্রভাবিত হয়। 2 নম্বরে এটাও পিতা মাতা এবং অন্যান্যদের দেখার দায়িত্ব যে আমার এই সন্তানটি সে কোন সংস্পর্শে আসছে, কাদের সাথে মেলামেশা করছে, কাদের সাথে তার যোগাযোগ, তার সোসাইটিটা কেমন, কোন ছেলের সাথে কোন লোকদের সাথে সে ওঠা বসা চলাফেরা করছে, এ ব্যাপারেও আমরা সত্যিকারের ভাবে সে যেন ভালো বন্ধু, সে যেন ভালো চরিত্রবান তাদের সাথে মেশে, সেই মেলামেশার ক্ষেত্রেও যারা চরিত্রহীন, যারা দুর্বৃত্ত, তাদের সাথে যেন মিলতে না মিশতে পারে, এবং তারা সে যেন একটি ভালো সঙ্গ পায়, সেরকম ভালো ছেলেদের সাথে, ভালো বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতে পারে, এ ব্যাপারেও যেমন সচেতনতার প্রয়োজন, এবং সেরকম বন্ধু বান্ধব মিলিয়ে দেওয়ার দরকার, এবং ওদের থেকে অসৎ সঙ্গ থেকে তাকে দূর করা দরকার। আর সবচাইতে বড় কথা যে শিক্ষা, এরপরে সেই শিক্ষাটা কি শিক্ষা আমরা দিচ্ছি, তার মনের মধ্যে যদি এরকম শিক্ষা দেওয়া যায় যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, আমরা মুসলিম, আমাদের এই জীবনই আমাদের জীবন নয়, আমরা এই যে 50, 60 বা 100 বছরই আমাদের জীবন নয়, এটা মাত্র জীবনের একটি অংশ। এরপরে আমাদের সামনে আছে কবরের জীবন, আছে হাসরের জীবন, আছে মিজানের জীবন, আছে পুলসিরাতের জীবন, আছে জান্নাত, আছে জাহান্নাম। আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ এটা প্রত্যক্ষ করছেন স্বয়ং আল্লাহ, মুনকির নকির লিখে রাখছেন, এবং আমি যা করছি, আমি যা বলছি, আমি যা করছি সমস্ত কিছুই সংরক্ষিত আছে, এবং আল্লাহর হুজুরে দাঁড়িয়ে একদিনে আমার এর জন্য জবাবদিহি করতে হবে। আমার প্রতিটি কাজের জবাব আমার দিতে হবে আল্লাহর কাছে। এই যে জবাবদিহিটা পরকালীন, এই যে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু শাহিদি, আল্লাহ হাজির আছেন, নাজির আছেন, ডানে আছেন, বামে আছেন, উপরে আছেন, নিচে আছেন, তার কুদরতি ক্যামেরা মানে চোখ সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, এবং আমি এর থেকে এড়াতে পারবো না, আমার ওসব দিতে হবে। এই চেতনা বোধ তীক্ষ্ণ, তীব্র, জাগ্রত যদি করা যায় কোনো মানুষের মধ্যে, তাহলে এই তাকে অপরাধ থেকে ফিরিয়ে রাখবে। এই চেতনা বোধটাই জাগ্রত করা বেশি প্রয়োজন। যেমন আরবের ইতিহাস তো প্রাচীন ইতিহাস, এই হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবনের আগেও তো এই আরব জাতি ছিল। আমরা জানি যে অপরাধে তারা কিভাবে লিপ্ত ছিল, নানা অপরাধে কিভাবে লিপ্ত ছিল, তাহলে সেটা ছাড়ালো কেন, কিসের দ্বারা? সে এই যে আল্লাহর সাথে তার একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া, এই জীবনই যে জীবন নয়,
আমার প্রতিটি কাজের জন্য যে আমার হিসাব নিকাশ দিতে হবে, এই জন্য কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখছেন। এই চেতনা বোধ, আল্লাহর কাছে জবাবদিহি করার এই যে চেতনা, এটাই তাদেরকে অপরাধ থেকে ফিরিয়ে এনেছে। একটা জগতের সবচাইতে একটা বড় অপরাধী একটি সমাজ, নৈতিক অবক্ষয়ের একটি সমাজ, জেনা ব্যভিচারে লিপ্ত এক সমাজ, মদখুরি মাধ্যমিতে লিপ্ত এই সমাজ, পরস্পরে মারামারি করার এই যে একটি সমাজ, তাকে যে এমন একটি আদর্শ সমাজ, এমন একটা সুন্দর মানুষ তারা গড়ে উঠলো, তার একদিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে জবাবদিহি করতে হবে, এই চেতনাবোধ তার মধ্যে জাগ্রত করা, পরকালের ভাবনা জাগ্রত করা, এই জীবনই যে একমাত্র জীবন নয়, এর পরের জীবন যে অনন্ত জীবন, সেই সম্পর্কে সচেতন করার ফলেই যারা একদিন অধপতিত মানুষ ছিল, তারা সবচাইতে ইতিহাসের সবচাইতে সুন্দর মানুষে রূপান্তরিত হলো। সেই মানুষই যারা কিছুদিন আগে অপরাধে লিপ্ত ছিল, সেই মানুষগুলি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হলো। যে সমাজ অধপতিত ছিল, সেই সমাজটি সর্বকালের সর্বযুগের জন্য একটি আদর্শ সমাজে রূপান্তরিত হলো, যারা আর একটা নতুন ইতিহাস সৃষ্টি করলো। কাজেই এই যে সত্যিকারের ধর্মীয় শিক্ষা, খোদার কাছে জবাবদিহি করার চিন্তা, নিজেকে বোঝা, এবং এই শিক্ষাটা বেশি বেশি করে এর থেকে আমরা পিছিয়ে পড়ার ফলে আমাদের এই অবক্ষয় যে ঘটছে, এর একটা বড় কারণ এটাও। আরেকটি কথা অনেকেই বলেছেন, আমিও সেই কথা পুনরাবৃত্তি করছি। এই যে আধুনিক মিডিয়া, নানান রকমের যে ইন্টারনেট ইত্যাদি 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 ইত্যাদি, এই বাচ্চাদের হাতে আমরা তুলে দিচ্ছি, তারা দেখছে, তারা মদখুরি দেখছে, তারা মাতলামি দেখছে, তারা অশ্লীলতা দেখছে, তারা এই এটার ভিতরে মজা পাচ্ছে, এবং এটা তাদের বাপ মায়ের অজান্তেও বিছানায় শুয়ে শুয়েও তারা দেখছে, যোগাযোগ করছে, এবং এর মাধ্যমে এই অপরাধীর যারা সঙ্গী হতে পারে, তার সমচরিত্র লোক তাদের সাথে যোগাযোগ করছে এবং তাদের একত্রিত হয়ে গ্যাং করে তুলছে। কাজেই এ সম্পর্কেও আমরা আমাদের বাচ্চাদের হাতে ওটা তুলে দেব কিনা এই যন্ত্রটা, এবং এই যে প্রয়োজনীয় আপদ, প্রয়োজন কিন্তু সবচাইতে বেশি বড় বিপজ্জনক এটি। এটি বাচ্চারা বই ছেড়ে দিয়ে, ইসে ছেড়ে দিয়ে, অনেককে আমি আমার ঘরে, আপনার ঘরে, সকলের ঘরেই এটা কম বেশি আছে, যে তারা এটা নিয়েই সব সময় ব্যস্ত। আর এইটা নিয়ে ব্যস্ত থাকার কারণে এটা তো আর এটার উপর কোনো বাধা নিষেধ নাই, সমস্ত কিছুই এটা দেখা যায়, পর্ণ ছবিও এটার মধ্যে দেখা যায়, অশ্লীলতাও এটার মধ্যে দেখা যায়, জেনারেল এটার মধ্যে দেখা যায়, মদখুরিও এটার মধ্যে দেখা যায়, ইফটিজিংও এটার মধ্যে দেখা যায়, এবং এটার দ্বারা সে যে প্রভাবিত হচ্ছে না তা তো নয়, প্রভাবিত হচ্ছে। কাজেই এইটা কোন বয়সে তার হাতে তুলে দেওয়া দরকার, এটার ব্যবহার কিভাবে করা দরকার, এবং এই অশ্লীলতার যেন না দেখতে পারে, এটার উপরে নিয়ন্ত্রণ আরোপ করা, যেটা সব যেন আমরা দেখতে না পারি, সব যেন আমাদের এই হাওয়ার ভিতর দিয়ে ভেসে এই মাধ্যমে ঢুকতে না পারে, তার জন্য তার উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার, প্রতিষ্ঠা। এবং এরপর সাথে সাথে এই যে শিক্ষা, পারিবারিক শিক্ষার পর থেকে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, শিক্ষার সর্বস্তরে এই নৈতিক শিক্ষাকে, ধর্মীয় শিক্ষাকে এটা বাধ্যতামূলক করা দরকার। কারণ এই ধর্মীয় চেতনা এবং যদি তার চরিত্র গঠনের মতো ইসে এটা যদি না করা হয় ব্যাপকভাবে, তাহলে আমরা আমাদের এই কিশোরদেরকে আমরা ফিরিয়ে রাখতে পারবো না। আবার আবার অনেকেই বলেছেন, তর্কিত তর্কন হলেও কথাটা আমি বলতে চাই, যে
তাদেরকে তাদেরকে তো বিনোদনের একটা জিনিসও দিতে হবে, কেবলমাত্র নেগেটিভ জিনিস না, পজিটিভ জিনিসও তাদেরকে, তার মধ্যে যার মধ্যে সে আনন্দ পাবে, তার সাথে সাথে সে শিখতেও পারবে। যার মধ্যে সে আনন্দ পাবে, তার মধ্য দিয়ে সে নিজেও প্রভাবিত হবে। এমন সমস্ত প্রোগ্রাম বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া দরকার। আমাদের দায়িত্ব আছে, যে কথাটি অনেকেই বলেছেন, এবং কথা তো আর নতুন কিছু বলার নাই, যে আমাদের সকলের দায়িত্ব আছে, পিতা মাতার দায়িত্ব আছে, ভাই বোনের দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা, ওয়াইজ, মোবাল্লিগ সকলেরই দায়িত্ব আছে, যাতে আমাদের একটি সৎ, আদর্শ, নিষ্ঠ, উন্নত চরিত্রের অধিকারী এমন আমাদের ইয়ংদেরকে আমরা সেভাবে যেন করতে পারি, যাদের হাতে ভবিষ্যৎ, যাদের হাতে ভবিষ্যতের দেশ, যারা দেশকে পরিচালনা করবেন, আজকের তাদের যদি এই রূপ হয়, তাহলে দেশের রূপ কি হবে, সমাজের কি রূপ হবে, জাতির কি রূপ হবে, একটা ভয়াবহ পরিণতি আমাদের জন্য ডেকে আনবে। এখন এই অবসর সময়ের জন্য, এই যে বিশেষ করে করোনার সময়টা ছড়িয়ে গেছে, অনেকে উল্লেখ করেছেন, তারা তো স্কুলে যেতে পারছে না, মাদ্রাসায় যেতে পারছে না, ঘরে বসে আসে, কিন্তু তারা মিলছে তো, তারা ভালোটা না পাক, মন্দটা তো পাচ্ছে। কাজেই আমাদের সম্মিলিতভাবে সকলকে আমাদের যেমনই হতে হবে, তেমন সেভাবে আইনের যদি যেখানে প্রয়োজন হয় সেরকম আইন প্রণয়ন করতে হবে, আইনকে প্রয়োগ করতে হবে, এবং বেশি বেশি করে সচেতন হতে হবে, এবং বিভিন্ন মিডিয়া, যেটা পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মাধ্যমে এই কথাগুলি, চরিত্র গঠনমূলক কথাগুলি, আদর্শ কথাগুলি, সুন্দর মানুষ আবার এই কথাগুলি যার দ্বারা সে প্রভাবিত হয়, সেগুলি ছড়িয়ে দিতে হবে। মোট কথা, আমাদের এই ব্যাপারে এই পরিত্রাণ পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংগঠন বা ইসে নয়, বরং এ দায়িত্ব সম্মিলিত দায়িত্ব, সকলের দায়িত্ব, ঘরের দায়িত্ব, স্কুলের দায়িত্ব, কলেজের দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব, মোবাল্লিক সাহেবের দায়িত্ব, শিক্ষক সাহেবের দায়িত্ব, সাংবাদিকের দায়িত্ব, বিভিন্ন সংগঠনের দায়িত্ব, যে আমাদের ভবিষ্যৎ যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে না পড়ে। আমরা যিনি যেখানে জানিয়ে আছি সেখান থেকে আমরা প্রচেষ্টা চালাবো, এবং এই সম্মিলিত প্রচেষ্টা চালাতে পারলে, শিক্ষা ব্যবস্থা দিতে পারলে, ঘর থেকে আদর্শ শিক্ষা আমরা করতে পারলে, এবং আমরা যদি সত্যিকারের আদর্শ সমাজ বিনির্মাণের জন্য আন্তরিক হই, সচেষ্ট হই, সক্রিয় হই, এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করি, প্রত্যেকের সমাজের সব জায়গায় ভালো মানুষ আছে, তারা যদি চেষ্টা করেন, তাহলে সম্মিলিত প্রচেষ্টার দ্বারাই এর প্রতিহত করা সম্ভব। এবং আমাদের যে কিশোর গ্যাংয়ে না হয়ে আদর্শ কিশোর সংগঠন, আদর্শ কিশোর আমাদের গড়ে উঠতে পারবে। আদর্শ কিশোর হলেই আদর্শ যুবক হবে, আদর্শ যুবক হলে সেই আদর্শ কর্মী, সেই আদর্শ যেখানে ছড়িয়ে পড়বে, সেখানেই সে আদর্শ প্রতিষ্ঠার জন্য সক্রিয় হবে, সচেতন হবে, প্রচেষ্টা চালিয়ে যাবে। এইভাবেই আমরা এর মোকাবেলা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিনতম সময়, দুটো কঠিনতম সময়, একটা কঠিনতম সময় আমরা করোনা আক্রান্ত সারা দুনিয়া, আর একটা কঠিনতম সময় আমাদের এই কিশোর গ্যাং কঠিনতম সময় চলে আসে। এটা যত আরো বিস্তৃতি লাভ না করতে পারে, সেই জন্য আমরা সচেষ্ট হব, আল্লাহর কাছে দোয়া এবং মোনাজাত করব, এবং আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের কিশোরদেরকে সৎপথে চলবার, আদর্শ হবার তৌফিক এনায়েত করুন, এই দোয়া করছি, এবং আপনাদের সকলের কাছে আমি নিজেও দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا فضيلة الأستاذ. حياكم الله حياة طيبة. কথা আমিন। বলছিলেন আমাদের সকলের সুপরিচিত মাওলানা কবি রুহুল আমিন খান। কথা শুনছিলাম, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উস্তাদ কথা বলছিলেন। কথা শুনতেই ইচ্ছে করছিল। আসলে আমাদের সময়ের ফ্রেমে আমরা বন্দি বলে উস্তাদকে একটা নির্দিষ্ট সময় পরে থামতে হলো। উস্তাদ অত্যন্ত ব্যস্ত মানুষ। আমরা উস্তাদকে আমাদের এই ময়দানে পেয়ে আমরা আন্তরিকভাবে উস্তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি এবং উস্তাদের এই কথাগুলি আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের জাতির কাছে। আমাদের এই সন্তানগুলি যেন বিপদ থেকে পথে ফিরে আসার দিশা পায়। আমাদের উস্তাদ সেই দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। প্রিয় সুধী, আপনারা দেখছেন ইনসানিয়া ট্রাস্টের আয়োজনে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয়ে আমরা কথা বলছি কিশোর গ্যাং নিয়ে। আমরা জনসচেতনতার জন্য কাজ করছি। আমাদের এই আয়োজনকে ছড়িয়ে দিন আপনার শেয়ারের মাধ্যমে এবং লাইক দিয়ে। প্রিয় সুধী, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমাদের সভাপতি মহোদয় আমাদের সাথে আছেন শুরু থেকেই। আমরা সভাপতির আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধা ভাজন উস্তাদ, আমার ব্যক্তিগতভাবে উস্তাদ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর আব্দুল কাদের স্যার, সিনিয়র অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সিনিয়র অধ্যাপক প্রফেসর আব্দুল কাদের স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة. صدق الله العلي العظيم. ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে কিশোর গ্যাং একটি সংঘবদ্ধ সামাজিক অপরাধ, পরিত্রাণের উপায় শীর্ষক জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আয়োজিত আলোচনা সভার সম্মানিত মডারেটর, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের একজন প্রাজ্ঞ আলেমে দ্বীন, প্রখ্যাত সাংবাদিক মোহতারাম কবি রুহুল আমিন হাফিজাহুল্লাহ, প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর আহমদ আবুল কালাম, এবং সম্মানিত আলোচকবৃন্দ এবং দেশ বিদেশের যারা এই অনুষ্ঠান শুনছেন, কিশোর আগামী দিনের আমাদের জাতির কর্ণধার, আমাদের জাতি গড়ার কারিগর, ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। তার আগামী দিনে দায়িত্ব নিবে, দেশ এবং জাতি গঠনে ভূমিকা পালন করবে, আলোকিত মানুষ, নৈতিকতাপূর্ণ সমাজ এবং সমৃদ্ধ দেশ গঠনে তারা ভূমিকা পালন করবে, এটি প্রত্যাশিত। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা আমাদের যুব সমাজ এবং কিশোরদের মধ্যে কিছু নেতিবাচক দিক দেখতে পাই, যা আলোকিত মানুষ এবং নৈতিক সমাজ গড়ার অন্তরায়। সেই জন্যে আজকে ইনসানিয়া ট্রাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আসার জন্য আমি এই ট্রাস্টকে ধন্যবাদ জানাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যে 7 ধরনের লোক যারা কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে, উত্তপ্ত ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, তাদের মধ্যে একজন হলো যুবশ্রেণী, যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তার জীবনকে কাটিয়ে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান এবং গনিমত মনে করো। তার একটি হলো যৌবনকালকে বার্ধক্য আসার আগে। আরেকটি হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাআলা ইউবাহিল মালায়েকাতা আশ-শাবাল আবিদ আস-সায়িম, যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে যুবক, আবেদ যুবক যারা সিয়াম পালন করে, কিয়াম করে, এই যুবকদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে অহংকার করবেন। তাহলে যারা অহংকারের পাত্র, যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, এই ধরনের সন্তানগুলো যদি আমাদের সামনে নষ্ট হয়ে যায়, বকে যায়, তাহলে আমাদের যে দুঃখের অন্ত থাকে না, সেই দুঃখের বোধ থেকেই মূলত আজকের এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আমি মনে করি। এই সন্তান আমাদের আদরের ধন। আমাদের সম্মানিত প্রধান অতিথি বলছেন, একটি সন্তান জন্মগ্রহণ করার পরে তার প্রথম অধিকার হলো একটি সুন্দর নাম রাখা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে এমনটাই বলেছেন, এবং বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। যেই সন্তান, যেই পরিবার, যে সম্পদ, সবগুলো তো আমাদের আনন্দের বস্তু পৃথিবীতে। সেই আনন্দের বস্তু যদি আমাদের জন্য নিরানন্দের কারণ হয়, সমাজে আমাদের জন্য স্বাভাবিকভাবে যারা যেইভাবে বেড়ে ওঠার কথা সেইভাবে বেড়ে না ওঠে এবং এটি আমাদের জন্য বিড়ম্বনার কারণ হয়, তাহলে স্বাভাবিকভাবেই এটি আলোচনার বিষয় হয় এবং সেখান থেকে উত্তরণের জন্য চিন্তা ভাবনা চিন্তাশীল লোকেরা করে থাকেন। সেই চিন্তাশীল লোকের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে এবং এটি কিভাবে দূর করা যায় এই নিয়ে মূল্যায়নের জন্য বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে। আমরা আজকে যে কারণগুলো আলোচনা হয়েছে সেগুলা পুনরাবৃত্তি হয়তো 2-1টি হবে। সভাপতি হিসাবে আমি তো সেগুলো করার একটু অধিকারও আছে, তাই আমি মনে করি 2-1টি বিষয় আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। এক সময় আমরা দেখতে পেতাম মক্তবের বাচ্চারা ছুটতো, সকালবেলা মক্তবে, আমরাও মক্তবে পড়েছি। মক্তব শিক্ষা এখন উঠে গেছে। এরপরে আমরা যে নীতি কথাগুলো যে সাহিত্যের মধ্যে পড়তাম, যে কবিতার মধ্যে পড়তাম, এমনকি রামসুন্দর বসাকের যে বাল্য শিক্ষার মধ্যে পড়তাম, সেই নীতি বাক্যগুলো আজকে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে চলে গেছে। আমার মনে হয় আমাদেরকে রিথিং করতে হবে, আমাদেরকে পুনরায় চিন্তা করতে হবে কিভাবে আমরা আমাদের সেই মূল্যবোধকে ফিরিয়ে আনতে পারি। আমাদের সেই সামাজিক মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ আর ধর্মীয় মূল্যবোধকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি, এই নিয়ে আমাদের রিথিং করতে হবে। আরেকটি বিষয় আমাদের যেটি, যে আমরা আকাশ সংস্কৃতিকে যেভাবে খুলে দিয়েছি, এই খুলে দেওয়ার কারণে বিভিন্ন চ্যানেলে যে ক্রাইমগুলো দেখে, সেই ক্রাইমগুলো দেখে আমাদের সন্তানরা সেগুলো চর্চা করতে চেষ্টা করে। আমার মনে হয়, আমি তো পৃথিবীর অনেক দেশেই গিয়েছি, আমাদের দেশের মতো এত বেশি চ্যানেল দুনিয়ার কোনো দেশে, ইউরোপ, এশিয়া, আরব দেশ তো নয়ই, এত চ্যানেলের প্রাদুর্ভাব আছে কিনা আমার জানা নেই। এইভাবে উন্মুক্ত আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের সন্তানরা বকে যাচ্ছে।
তাই আমরা চ্যানেলগুলা কতটুকু নিয়ন্ত্রণ করব, কয়টা চ্যানেলকে অনুমোদন দিব, কোন চ্যানেলগুলো সুস্থ সমাজ বিনির্মাণে, সুস্থ জাতি বিনির্মাণে সহায়ক, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটি মূল্যায়ন কমিটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে হওয়া দরকার বলে আমি মনে করি, এবং এই অনুষ্ঠান থেকে এই বিষয়ে আমি একটি প্রস্তাব করছি। আর একটি বিষয় হলো যে এক সময় আমরা সামাজিক জীবন যাপন করতাম এবং আমরা দেখতাম যে 5 গ্রাম দূরের একটা ছেলে মুরব্বীর সামনে দিয়ে সাইকেল চালিয়ে গেলে তাকে থামিয়ে জিজ্ঞেস করা হতো তুই কোন গ্রামের এবং কার ছেলে। এখন সেই সামাজিক নিয়ন্ত্রণ আমাদের নেই। আমার মনে হচ্ছে সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হলে সেই সামাজিক জীবন যাপনের যে একটি ঐতিহ্য সেটিও আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আর একটি বিষয় হলো আমাদের বর্তমানে আমরা অতিমাত্রিক বৈষয়িক হয়ে যাওয়ার কারণে মা বাবা উভয়কেই চাকরি করতে হবে এবং সেই চাকরির পয়সা দিয়ে আমার পরিবারের কে আরো সমৃদ্ধ করতে হবে। সেই কাজগুলো করতে গিয়ে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে যথাযথ সময় দিতে পারছি না। এতে করে একদিকে সামাজিক বন্ধন শিথিল হয়ে যাচ্ছে, অপরদিকে আমাদের সন্তানদের উপরে আমাদের নিয়ন্ত্রণ কমে যাচ্ছে, অপরদিকে তারা আমাদের আদর যত্ন থেকে মাহরুম হওয়ার কারণে অনেক সময় আমাদের চাকর চাকরানির উপরে নির্ভরশীল হয়ে তাদের মানসিকতায় বড় হচ্ছে এবং তারা কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, কার সাথে তাদের উঠা বসা, তাদের বন্ধু কারা, তাদের ফেসবুকের গ্রুপের কারা আছে, মেসেঞ্জার গ্রুপ কারা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কারা আছে, এই বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না এবং মনিটর করতে পারছি না। এই বিষয়গুলো আমার মনে হচ্ছে আইসিটি বিভাগ এবং পরিবার ভালোভাবে মনিটর করা দরকার বলে আমি মনে করি। আরেকটি হলো বর্তমানে অনলাইন ক্লাসের নামে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সকল ছেলের হাতে আমরা মোবাইল তুলে দিচ্ছি উইথ ইন্টারনেট কানেকশন। আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে আমার ছেলে সন্তানের হাতে ইন্টারনেট কানেকশন কতক্ষণ থাকবে, কোন কোন প্রোগ্রামগুলো চালাচ্ছে এবং কোন ধরনের মোবাইল কতক্ষণ তার হাতে দিব, এই বিষয়টিও আমার মনে হচ্ছে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এবং আমাদেরকে বিবেচনায় আনতে হবে। আরেকটি বিষয় হলো আমরা সন্তানদেরকে কাজ দিয়ে খেলাধুলাতে অন্যান্য সামাজিক কার্যক্রমে ব্যস্ত রাখতে পারছি না। এক সময় আমরা সামাজিক অনেক ধরনের কাজে অংশগ্রহণ করতাম, এই সোশ্যাল যে আমরা অ্যাক্টিভিটিসের যাতে আমাদের সন্তানদেরকে জড়িত রাখতে না পারার কারণে 24 ঘন্টার মধ্যে তারা 15-16 ঘন্টা শুধু মোবাইল টিভিতে আছে। তাই আমার মনে হচ্ছে আমাদের সন্তানদেরকে সামাজিক যে সোশ্যাল সার্ভিস, সমাজের লোকদের জন্য ভালো কিছু করার এই প্রশিক্ষণটা দিয়ে সোশ্যাল সার্ভিসে তাদেরকে আমার মনে হচ্ছে ব্যস্ত রাখতে হবে। এরপরে আরেকটি বিষয় হলো যে আমরা আমাদের সন্তানরা হঠাৎ দেখা যাচ্ছে বড় ভাইদের তত্ত্বাবধানে চলে, এলাকার মাস্তানদের তত্ত্বাবধানে চলে এবং তারা পলিটিক্যাল শেল্টার পেয়ে যায়। আমার মনে হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রের যারা পরিচালক তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কোন বয়স পর্যন্ত পলিটিক্সে যেতে পারবে, কোন বয়স পর্যন্ত পলিটিক্সে যেতে পারবে না। কারণ অতিমাত্রিক রাজনীতিতে চলে যাওয়ার কারণে একদিকে তারা সামাজিকভাবে এই বকে যাচ্ছে, অপরদিকে পারিবারিকভাবে তারা সেই বন্ধন থেকে বেরিয়ে যাচ্ছে এবং এই রাজনৈতিক শেল্টারের কারণে অনেক ধরনের অপরাধ করেও তারা পার পেয়ে যাচ্ছে। এটি একটি সুস্থ জাতির জন্য আমার বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গঠনের ক্ষেত্রে বিশাল একটি অন্তরায় বলে আমি মনে করি। আরেকটি বিষয় হলো যে আইনের কঠোর প্রয়োগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনতা দিয়ে দিতে হবে কোন রকমের নিয়ন্ত্রণ ছাড়া, যে এই ধরনের অপরাধগুলো সমাজে করা যাবে না, এই বিষয়গুলো তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এবং এই আইনের প্রয়োগ এই ক্ষেত্রে কঠোরভাবে করতে হবে। কিশোরদের জন্য কিশোর উপযোগী আইন, তাদেরকে কিভাবে সংশোধন করা যায়, কিভাবে সংশোধনাগারে নেওয়া যায় এবং কিভাবে তাদেরকে এইভাবে ফিরিয়ে আনা যায়, এই সাইকোলজিক্যাল ট্রেনিং গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে বলে
আমি মনে করি। আর আমাদের যে টেলিভিশন চ্যানেলগুলো এবং আমাদের যে মিডিয়াগুলোতে শিশুতোষ প্রোগ্রাম, কিশোরদের জন্য জীবন ঘনিষ্ঠ প্রোগ্রামের অনুপস্থিতি ব্যাপকভাবে লক্ষণীয়। আমি মনে করি তাদের জন্য যদি শিশুতোষ গ্রন্থের ব্যবস্থা করা যায়, তাদের জন্য শিশুতোষ এবং কিশোরদের উপযোগী প্রোগ্রামের ব্যবস্থা করা যায়, বই পুস্তক প্রকাশ করা যায়, সাহিত্য রচনা করা যায়, সিনেমা রচনা করা যায়, নাটক রচনা করা যায় এবং এগুলো যদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়, আমার মনে হচ্ছে কিশোর গ্যাং ভেঙে যাবে এবং এই কিশোররা, আমাদের সম্মানিত প্রধান অতিথি বলছিলেন যে আরবের যেই সমস্ত লোকের ওয়েদিন জেসনা আদা করে খোয়া বানায়া অহুশ और बहाइम को इंसा बनाया गडरियों को आलम का सुल्तान बनाया। আল্লামা হালি তার মুসাদ্দাসের মধ্যে বলেছিলেন যে লোকগুলা পাশবিক চরিত্রের লোক ছিল সেইগুলো পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়েছেন। শুধু তাই নয়, বিশ্বের মধ্যে বসবাস করেও আল মুবাশশারুনা বিল জান্নাহ, বেহেশতের সুসংবাদ তারাই পেয়েছিলেন এই কাজগুলোর সাথে যারা যুক্ত হয়েছেন। অতএব এই সব ক্ষেত্রে যেমনি ভাবে সরকারের দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে আমাদের ফ্যামিলির দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে আমাদের সোসাইটির দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে সোশ্যাল ইনস্টিটিউশন গুলোর দায়িত্ব রয়েছে। শিক্ষক, আলিম, ইমাম, ধর্মীয় দায়ী এবং আমাদের যারা সাহিত্যিক, কবি তাদের এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা, সকলের, সাংবাদিক সহ সবাই যদি আমরা যৌথভাবে কালেকটিভ রেসপন্সিবিলিটির মাধ্যমে এগিয়ে যাই, তাহলে কিশোর গ্যাং ভেঙে যাবে। এই কিশোররাই আগামী দিনে সোনার বাংলা গঠনের ক্ষেত্রে এক একজন কার্যকর শক্তি এবং সামর্থ্যবান ব্যক্তি হিসাবে গড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাই ধৈর্য সহকারে আমার এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله حياكم الله فضيلة الأستاذ الدكتور الأستاذ ডক্টর আকরাম আব্দুল কাদের স্যারকে আমাদের সবার বক্তব্যকে একটা জায়গায় নিয়ে এসেছেন এবং অত্যন্ত চমৎকারভাবে আমাদের সোনালী ইতিহাসকে টেনে আমাদের জন্য করণীয়তাকে অত্যন্ত চমৎকারভাবে স্যার ব্যক্ত করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসলে স্যার বলেছেন যে আমাদের মক্তব সংস্কৃতি, যেটা আমরা আমাদের জেনারেশনে এসেও পেয়েছি, যেই মক্তব সংস্কৃতি এখন দেখা যায় না। আসলে আমাদের সন্তানদের একপাক্ষিক দোষারোপ করলে সেটা আসলে ইনসাফ হবে না। আমরা গার্ডিয়ানরাও কিন্তু আমরা আমাদের নিজেদেরকে শোধরানো দরকার। আমরা গার্ডিয়ানরাই যদি সারা দিন আমাদের হাতে স্মার্টফোন নিয়ে বসে থাকি, তাহলে আমাদের বাচ্চারা তো সেখান থেকে প্রভাবিত হবেই। আর আমরা যদি নিজেদের প্র্যাকটিক্যালি সেই জিনিসটা তাদের সামনে মডেল হিসেবে উত্থাপন করতে না পারি, তাহলে আমাদের বাচ্চারা নিশ্চয়ই আমাদের শাসন মানবে না, এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে আমাদের সচেতনতার জন্য আগে নিজেকে শুধরানো উচিত। নিজেকে শুধরিয়ে একটা উত্তম মডেল, উসওয়া হাসানা তৈরি করেই আমাদের সন্তানদেরকে সঠিক রাস্তা দেখাতে হবে। এবং বর্তমান এই জামানার এই বিশেষ করে আল্লাহ পাক বিভিন্ন ভাবে আমাদের পরীক্ষা নিরীক্ষা করছেন, আমাদের মাঝে করোনার প্রভাব চলছে এবং আমাদের সন্তানদের মধ্যে কিশোর গ্যাং গড়ে উঠছে, যারা ভয়াবহ অপরাধ প্রবণতার মধ্যে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন এবং ইনসানিয়া ট্রাস্ট সহ যারা এই সচেতনতামূলক কাজগুলি করছে তাদেরকে, তাদের এই খেদমতকে আল্লাহ পাক কবুল করুন। বিশেষ করে প্রিয় সুধী, আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন, সকলকে আমরা আমাদের ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ এবং বিশেষ করে আমাদের মহান অতিথিবর্গ যারা আমাদের সাথে থেকে আমাদেরকে কৃতার্থ করেছেন, তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।